মহাবিশ্বের শুরু থেকে মানে একদম সেই উৎস থেকে শুরু করে সময়ের শেষ পর্যন্ত স্টিফেন হকিং তার আ ব্রিফ হিস্ট্রি অফ টাইম বইতে আমাদের কিছু গভীরতম প্রশ্নের সামনে এনে দাঁড় করিয়েছেন। আজ আমরা এই দারুণ বইটার একটা সারাংশ নিয়ে কথা বলবো। লক্ষ্যটা হলো হকিংয়ের যে বেশ জটিল কিছু ধারণা আছে সেগুলোকে একটু সহজ করে বোঝা আর কি। চলুন শুরু করি। হকিং যেভাবে মহাবিশ্বকে দেখেছেন, মানে দেখার একটা নতুন পথ খুলে দিয়েছেন, সেটা সত্যিই অসাধারণ। ঠিক। তিনি স্থান, কাল, বিগ ব্যাং, তারপর ধরুন ব্ল্যাক হোল, এই সব কিছু নিয়ে আমাদের চিরাচরিত ধারণাকে একদম নাড়িয়ে দিয়েছেন। একদম। মানে আগে তো ভাবা হতো পৃথিবীটাই স্থির আর সবকিছু তাকে ঘিরেই ঘুরছে। হ্যাঁ, টলেমির সেই ধারণা। তারপর এলেন কপরনিকাস, গ্যালিলিও, নিউটন। কিন্তু আমার মনে হয় আইনস্টাইন এসে যেন পুরো খেলার নিয়মটাই পাল্টে দিলেন, তাই না? ঠিক তাই। আইনস্টাইনের যে আপেক্ষিকতা তত্ত্ব, ওটাই প্রথম দেখালো যে স্থান আর সময় আসলে ধ্রুব কিছু নয়, এগুলো নমনীয়। নমনীয় মানে? মানে মহাকর্ষের কারণে এগুলো বেঁকে যেতে পারে। ধরুন একটা টান টান করে রাখা চাদর, তার উপর যদি একটা ভারী বল রাখা হয়, চাদরটা যেমন দেভে যায়, ও আচ্ছা, ঠিক তেমনি গ্রহ বা নক্ষত্রের ভরের কারণে তার চারপাশের স্থানকালও বেঁকে যায়। এই বক্রতাই আসলে মহাকর্ষ। এটা মহাবিশ্বকে দেখার একটা সম্পূর্ণ নতুন দৃষ্টিকোণ দিল। আর এরপর এডওয়েন হাবল এসে দেখালেন যে গ্যালাক্সিগুলো মানে নক্ষত্রপুঞ্জগুলো একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে। তার মানে মহাবিশ্ব স্থির নয়, এটা ক্রমশ বড় হচ্ছে। হ্যাঁ, আর এই যে প্রসারণের ধারণা, এখান থেকেই কিন্তু বিগ ব্যাং তত্ত্বের জন্ম। মানে যদি আমরা সময়টাকে উল্টো দিকে চালাই, মানে অতীতের দিকে যাই, তাহলে দেখা যাবে সব গ্যালাক্সি, সব পদার্থ, শক্তি সবকিছু এক বিন্দুতে এসে মিলে যাচ্ছে। একটা বিন্দুতে? হ্যাঁ, সেটাই হলো সিঙ্গুলারিটি, এক অসীম ঘনত্বের অবস্থা। ভাবা হয় প্রায় 13.8 বিলিয়ন বছর আগে ওই অবস্থা থেকেই আমাদের মহাবিশ্বের যাত্রা শুরু। তবে ওই শুরুর মুহূর্তটা ঠিক কেমন ছিল, মানে কিভাবে শুরু হলো, সেটা কিন্তু এখনো একটা বিরাট রহস্য। এই যে বিশাল মহাবিশ্বের শুরুর রহস্য, এটা বুঝতে গেলে তো আবার খুব ছোট জিনিসের দুনিয়ায় মানে কোয়ান্টাম মেকানিক্সের জগতে ঢুকতে হয়, তাই না? বেশ অদ্ভুত জগৎ সেটা। ঠিক ধরেছেন, কারণ ওই একদম শুরুর অবস্থায় বা ধরুন ব্ল্যাক হোলের কেন্দ্রের মতো চরম পরিস্থিতিতে আমাদের সাধারণ পদার্থবিদ্যার নিয়মগুলো আর খাটে না। সেখানেই কোয়ান্টাম মেকানিক্সের ভূমিকা। আর কোয়ান্টাম জগৎ বলে খুব ছোট কণাগুলোর আচরণ বেশ অনিশ্চিত। যেমন হাইজেনবার্গের অনিশ্চয়তার সূত্র আছে না? হ্যাঁ, শুনেছি। ওটা বলে যে কোনো কণার সঠিক অবস্থান আর সঠিক গতিবেগ, এই দুটো জিনিস একই সঙ্গে নিখুঁতভাবে মাপা সম্ভব নয়। এটা কিন্তু যন্ত্রের ভুল নয়, এটা প্রকৃতিরই একটা ধর্ম, বাস্তবতার একটা অন্যরকম চেহারা আর কি। তাহলে ব্ল্যাক হোলের ক্ষেত্রেও কি কোয়ান্টাম প্রভাব কাজ করে? আমার তো ধারণা ছিল ব্ল্যাক হোল মানে এমন একটা জায়গা যা সব কিছু গিলে ফেলে, এমনকি আলো বেরোতে পারে না। হ্যাঁ, এটাই ছিল চিরাচরিত ধারণা। কিন্তু স্টিফেন হকিং এই কোয়ান্টাম মেকানিক্স ব্যবহার করেই একটা যুগান্তকারী জিনিস দেখালেন। তিনি বললেন ব্ল্যাক হোল আসলে পুরোপুরি কালো নয়। পুরোপুরি কালো নয় মানে? মানে কোয়ান্টাম অস্থিরতার কারণে ব্ল্যাক হোলের ঠিক সীমানার কাছ থেকে কণা প্রতিকণা জুটি তৈরি হতে পারে, আর তার একটা কণা বাইরে বেরিয়ে আসতে পারে বিকিরণ বা রেডিয়েশন হিসেবে। আচ্ছা, এটাই বিখ্যাত হকিং রেডিয়েশন। এর মানে হলো ব্ল্যাক হোলও কিন্তু চিরস্থায়ী নয়, খুব ধীরে ধীরে হলেও তারা শক্তি হারিয়ে বাষ্পীভূত হয়ে একদিন মিলিয়ে যেতে পারে। এটা ছিল দারুণ একটা ভাবনা। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, ব্ল্যাক হোলে যে জিনিসটা পড়ে, ধরুন একটা বই বা যে কোনো কিছু যার মধ্যে তথ্য ইনফরমেশন আছে, সেই তথ্যের কি হয়? ব্ল্যাক হোল মিলিয়ে গেলে তথ্যটাও কি চিরতরে হারিয়ে যায়? এটাই তো মস্ত বড় একটা ধাঁধা। এটাকে বলে ইনফরমেশন প্যারাডক্স। কারণ কোয়ান্টাম মেকানিক্সের মূলনীতি অনুযায়ী তথ্য কখনো পুরোপুরি ধ্বংস হতে পারে না। ও, কিন্তু ব্ল্যাক হোল যদি মিলিয়েই যায়, তাহলে ভেতরের তথ্য কোথায় গেল? এটা নিয়ে বিজ্ঞানীরা এখনও ভাবছেন। হকিং নিজেও জীবনের শেষ দিকে এই প্যারাডক্স নিয়ে অনেক কাজ করেছেন, নতুন ধারণাও দিয়েছেন। আচ্ছা, এবার আরেকটা প্রশ্নে আসি, খুব সাধারণ কিন্তু গভীর প্রশ্ন। সময় কেন সবসময় শুধু সামনের দিকেই যায়? আমরা অতীত মনে রাখতে পারি, কিন্তু ভবিষ্যৎ কেন মনে রাখতে পারি না? ভালো প্রশ্ন। হকিংয়ের জন্য 3টে সময়ের তীরের কথা বলেছিলেন।
মানে 3টে কারণ যা সময়কে একমুখী করে তোলে। কি কি সেগুলো? প্রথমটা হলো মহাবিশ্ব যে ক্রমশ প্রসারিত হচ্ছে, কসমোলজিক্যাল তীর। দ্বিতীয়টা হলো এন্ট্রপি, মানে বিশৃঙ্খলা সবসময় বাড়ে, থার্মোডাইনামিক তীর। যেমন একটা ভাঙা কাচের গ্লাস তো নিজে নিজে আবার জোড়া লেগে যায় না, তাই না? না, তা তো যায় না। এটাই বিশৃঙ্খলা বৃদ্ধি। আর তৃতীয়টা হলো আমাদের স্মৃতি, সাইকোলজিক্যাল তীর। আমরা অতীতেরই স্মৃতি তৈরি করি, ভবিষ্যতের নয়। এই 3টে তীরই ভবিষ্যতের দিকে তাক করা। আর সময় পরিভ্রমণ, টাইম ট্রাভেল, ওয়ার্মহোলের কথা তো অনেক শোনা যায় সায়েন্স ফিকশনে। হকিং কি বলেছেন এ নিয়ে? তত্ত্বগতভাবে ওয়ার্মহোল জিনিসটা স্থানকালের মধ্যে একটা শর্টকাট হতে পারে। হয়তো এর মধ্যে দিয়ে অতীতে যাওয়াও সম্ভব হতে পারে থিওরিটিক্যালি। কিন্তু হকিং মনে করতেন প্রকৃতি সম্ভবত এই ধরনের প্যারাডক্স, মানে অতীতে গিয়ে নিজের অস্তিত্বকেই বদলে ফেলার মতো ঘটনা আটকাতে চায়। তিনি এর একটা মজার নামও দিয়েছিলেন, ক্রোনোলজি প্রোটেকশন কনজেকচার। মানে ইতিহাসকে রক্ষা করার একটা ব্যবস্থা হয়তো প্রকৃতির নিজেরই আছে। তাই অতীতে টাইম ট্রাভেল সম্ভবত সম্ভব নয়। হকিংয়ের কাজের মূল লক্ষ্য কি তাহলে? এমন একটা তত্ত্ব খুঁজে বের করা যা মহাবিশ্বের সব নিয়মকে, সব শক্তিকে এক সূত্রে বাঁধবে। মানে ওই যে বলে থিওরি অফ এভরিথিং। হ্যাঁ, একদম এটাই ছিল তার জীবনের অন্যতম বড় স্বপ্ন। এমন একটা চূড়ান্ত তত্ত্ব যা মহাকর্ষ আর কোয়ান্টাম মেকানিক্স, এই দুই বিশাল জগৎকে এক করতে পারবে, যা প্রকৃতির 4টি মৌলিক বল আর সব ধরনের কণাকে একটাই গাণিতিক কাঠামো দিয়ে ব্যাখ্যা করতে পারবে। মানে মহাবিশ্বের মূল নকশাটা বোঝা আর কি। ঠিক। তিনি একবার মজা করে বলেছিলেন, এই তত্ত্বটা যদি আমরা জানতে পারি তাহলে আমরা যেন ঈশ্বরের মন জানতে পারব। মানে মহাবিশ্ব কেন এমন, তার পেছনের মূল যুক্তিটা বুঝতে পারব। বাহ, হকিংয়ের এই কাজগুলো, তার বই, সত্যি আমাদের মহাবিশ্বের বিশালতা, এর আশ্চর্য নিয়মকানুন আর গভীর সব রহস্যের মুখোমুখি এনে দাঁড় করায়। স্থানকালের বক্রতা থেকে শুরু করে ব্ল্যাক হোলের বিকিরণ, সময়ের এই একমুখী যাত্রা, এগুলো নিয়ে ভাবলে মনে হয় আমাদের পরিচিত জগৎটাই যেন পাল্টে যায়। একদম। আর এই ধারণাগুলো কিন্তু শুধু কসমোলজির কঠিন তত্ত্বকথা নয়, এগুলো আসলে আমাদের নিজেদের অস্তিত্ব নিয়েও প্রশ্ন তুলতে বাধ্য করে। আমরা কারা, কোথা থেকে এলাম, এই বিশাল মহাবিশ্বে আমাদের জায়গাটা ঠিক কোথায়? হকিং আমাদের সেই মৌলিক প্রশ্নগুলো করার সাহস জুগিয়েছেন। একদম। আচ্ছা, আজকের মতো আলোচনা এখানেই শেষ করি। তবে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই, একটু ভাববার জন্য। যদি মহাবিশ্ব আর সময় দুটোই একটা বিন্দু থেকে শুরু হয়ে থাকে, তাহলে সেই বিন্দুর আগে কি ছিল? যখন সময় নিজেই জন্মায়নি, তখন আগে এই কথাটার কি আদৌ কোনো মানে থাকে? আপনার যদি আমার এই উপস্থাপনা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এটি সম্পূর্ণ ফ্রি, এবং নিচে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সেটি আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। এবং শেষে একটি লাইক করে পাশে থাকুন। ধন্যবাদ। আপনার জীবন শুভময় হোক।